আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি সাশ্রয়ে সারা দেশে দোকানপাট রাত 8টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। আওতামুক্ত থাকবে জরুরি সেবা। আবারও বাড়ল বোতলজাতকৃত এলপিজি গ্যাসের দাম। দেশে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে হাম। খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল সহ বেশ কয়েকটি জেলায় সংক্রমণের মাত্রা বেশি। হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার। 19.5 ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ চালু। এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ। খুলনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ডিসি অফিস ঘেরাও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যেই বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংকট বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সরকারকে সহযোগিতা করতে এমন সিদ্ধান্ত। তবে ফার্মেসি, জরুরি সেবার দোকান, হোটেল ও কাঁচা বাজার এর আওতামুক্ত থাকবে। তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের টালমাটাল বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। সংকট বিবেচনায় এরই মধ্যে জ্বালানি তেলের রেশনিং এবং অনলাইন স্কুল ও অফিস করার পথে হেঁটেছে বাংলাদেশ। জ্বালানি সংকট মোকাবেলায় এবার রাত 8টার মধ্যে দোকান, বিপণী বিতান ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল সন্ধ্যা 8 ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে দেশের স্বার্থে মালিক সমিতির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের কারণে যে দেশের কোনো খারাপ প্রভাব পড়ে এটা তো আমরা চাইবো না। এই বিষয়ে সরকারকে এবং ব্যবসায়ী সমিতিকে সাহায্য করা উচিত, সেটা যেভাবে হোক। পরিস্থিতি খারাপ হলে তো সবারই মেনে নিতে হবে। মানে পরিস্থিতির শিকার বলে এটা নিতে, যেরকম করোনার সময় আমরা দোকান বন্ধ রাখছি না। একটু তো ইম্পোর্ট আসবে, তবে বাংলাদেশের নাগরিক হিসাবে মানে আমার কাছে মনে হয় দায়িত্ববোধের জায়গা থেকে এই সিদ্ধান্তটা আসলে সবারই আমার মনে হয় করা ভালো। তবে এ ঘোষণার আওতামুক্ত থাকবে হোটেল, রেস্তোরাঁ, কাঁচা বাজার, ঔষধের দোকান সহ জরুরি সেবা। তরিক ইসলাম, 18 বাংলা, ঢাকা। আবারও বাড়ল বোতলজাতকৃত এলপিজি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, যা আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে অটো গ্যাস 61.83 টাকা থেকে বাড়িয়ে 79.77 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাড়তি এই দরের ঘোষণা দেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। এরই মধ্যে খুলনা বিভাগের প্রায় সব জেলা সহ রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় এ রোগের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। হামে আক্রান্ত শিশুদের 60%-এরও বেশি বয়স 9 মাসের কম। এদিকে হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, আক্রান্তদের বেশিরভাগে হামের টিকা পায়নি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 6 শিশু ভর্তি হওয়ায় স্বাস্থ্য বিভাগে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় ইতিমধ্যে 5 সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, আক্রান্ত সন্দেহে শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। গত কয়েকদিনে জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা নিয়ে আশঙ্কাজনক হারে শিশুদের ভর্তি করা হচ্ছে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে। রোগের লক্ষণ হিসেবে শরীর জুড়ে লাল ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকরা হাম বলে শনাক্ত করছেন। হঠাৎ করে শিশুদের এমন অবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। জ্বর, অতিরিক্ত হাম বেরোইছে গায়ে অনেক, আর কাশি আছে, ঠান্ডা আছে। ট্রিটমেন্ট একটাই ভুল করছে, ফুল কোর্স যেটা 10টায় কোর্স শেষ হয় সেটা 10টা না দিয়ে 8টা 6টা দিয়ে পাঠাই দিচ্ছে বাসায়। কোর্স না সম্পূর্ণ করে আবার ব্যাকআস্ট হয়েছে এখানে।
মোটামুটি যেগুলা লাগবে মানে এখান থেকে যেগুলা দেওয়ার দরকার ওইগুলা দিচ্ছে, আর আমরা কিছু লিখে দিচ্ছি, আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছে ডাক্তারদের পক্ষেও সেরে ওঠা সম্ভব হচ্ছে না, এটা কিছুটা হলেও সত্য, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দিচ্ছি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্সরা। তারা বলছেন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও জনবল বাড়েনি, ফলে সীমিত সংখ্যক নার্স দিয়েই অধিক সংখ্যক শিশুর চিকিৎসা সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাপক হারে মিসটা হচ্ছে, এর জন্য পেশেন্টের চাপ অনেক বেশি। আমাদের মিড লেভেলে ডাক্তার কম, লোকবল কম আছে, ওষুধপত্র আরো সবসময় যে সবকিছু আছে তা না, অপ্রতুল। হ্যাঁ, পেশেন্টকে দিয়ে কিনাতে হচ্ছে, আমরা পোর ফান্ড থেকে ব্যবস্থা করছি। মেহেরপুর বাদে খুলনা বিভাগের বাকি 9 জেলায় সরকারি হাসপাতালগুলোতে সংক্রামিত হামে আক্রান্ত হয়ে শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে বিভাগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও রোগীর স্বজনরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আমাদের হাম ধরা পড়ছে বৃহস্পতিবারে, এবার ট্রিটমেন্টরা দিচ্ছে এখানে ডাক্তাররা, আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, এখন মোটামুটি অনেকটা সুস্থ। ডাক্তার বলছে এটা একটা সোয়াইসা রোগ, এটা হামজনিত কারণে হয়েছে। হঠাৎ করে হাম উঠেছে, সেই জন্য এই হাসপাতালে ভর্তি করেছি। এদিকে বরিশাল বিভাগে নতুন করে আরো 11 জন শিশুর দেহে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। বিভাগে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। জেলা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত বরিশাল জেলায় 24 জন, ঝালকাঠিতে 5 জন, ভোলায় 4 জন এবং পটুয়াখালী ও পিরোজপুরে 2 জন করে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। হবিগঞ্জে মাধবপুর উপজেলার ময়নাতলায় তেলবাহী ট্রেনে 5টি অয়েল ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে 19.5 ঘণ্টা বন্ধ থাকার পর চালু হল সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত ওয়াগন থেকে রাতে চুরি হওয়া 1000 লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত 9টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়লে বিপুল পরিমাণ তেল আশেপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে। এই সময় তেল সংগ্রহ করতে স্থানীয়দের মাঝে চরম হট্টগোলের সৃষ্টি হয়। আশেপাশের গ্রামের নারী পুরুষ বালতি বাটি সহ বিভিন্ন পাত্র নিয়ে যে যার মতো তেল সংগ্রহ করতে থাকেন। পরে বিজিবি তা নিয়ন্ত্রণ করে। পটুয়াখালীর কলাপাড়ায় 3200 লিটার ডিজেল ও 3000 লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। সকালে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্দারমানিক নদীতে নোঙ্গর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে 20,000 টাকা জরিমানা করেন। ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবলির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সিরাজগঞ্জে আলাদা অভিযানে অবৈধভাবে মজুত করা 2100 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়। জেলার সলঙ্গা ও রায়গঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানে অবৈধভাবে মজুত করা 1000 লিটার ডিজেল জব্দ করা হয়। অপর ঘটনায় রায়গঞ্জে 2টি পানি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা 1100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। প্রশাসনের অযৌক্তিক হয়রানির প্রতিবাদে সিলেটে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট 14 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকের পর পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে প্রশাসনের অভিযান ও এক পাম্প মালিককে আটকের প্রতিবাদে বুধবার মধ্যরাত থেকে সিলেটে ধর্মঘট শুরু করেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সংকট দেখা দেয়, দুর্ভোগে পড়েন গাড়ি চালকরা। জয়পুরহাটে এলপিজি গ্যাস সিলিন্ডার তীব্র সংকট দেখা দিয়েছে। 2-3 দিনের ব্যবধানে 1200 কেজির প্রতিটি সিলিন্ডার 500 থেকে 600 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। ক্রেতা ও খুচরা বিক্রেতাদের অভিযোগ, বিভিন্ন কোম্পানির ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে সিলিন্ডারে পাইকারি দাম নিচ্ছেন 1900 টাকা, আর খুচরা বিক্রেতারা তা বিক্রি করছেন 2000 টাকা পর্যন্ত। অথচ গত মার্চ মাসে এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে 1341 টাকা। বাজার মনিটরিং করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন সহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সকালে শহরের মজিমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও বিচারের দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রিজাউল করিম সহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। গত সোমবার সন্ধ্যায় ইজি বাইকের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন। যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক এসআই সহ ৩ পুলিশ সদস্য আহত হন। গতকাল গভীর রাতে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাঠি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর আজ দুপুরে কেশবপুর ও খুলনার ডুমুরিয়ার সীমান্ত এলাকা ঘোষণা বিল থেকে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর কেশবপুর উপজেলার হিজলাডাঙ্গা গ্রামের বাসিন্দা আমিনুদ্দিন সর্দারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রাম থেকে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। দুপুরে বড় হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গত রোববার বড় হরণ গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেলটি ব্যবহার করা হয়েছিল। চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে নগরীকে অপরাধমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। যোগদানের পর সিএমপি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চুরি, ছিনতাই রোধ, কিশোর গ্যাংমুক্ত চট্টগ্রাম মহানগর এবং যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার কথাও জানান সিএমপি কমিশনার। এজন্য নগরবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ঝালকাঠির রাজাপুরে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন সহ 2টি মিনি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাতে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা। এ সময় মায়ের দোয়া নামে একটি রিসাইক্লিং প্লাস্টিক কারখানার সামনে থেকে 2টি মিনি ট্রাক সহ এসব পলিথিন জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ওসমান নামের এক ব্যক্তি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও সরবরাহ করে আসছিল। এর আগেও একই কারখানার মালিককে অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পাট ও মুগ ডাল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 670 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে উপস্থিত ছিলেন। দেশীয় পণ্যের প্রসার ও শিল্প বিকাশের লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শহরের বিসিক প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল বক্তব্য রাখেন। মেলায় 73টি স্টল স্থান পেয়েছে। চাঁদপুরে মতলব উত্তরের বদরপুর গ্রামে শুরু হয়েছে সুফি সোলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহে ওরফে ল্যাংটা বাবার 107তম বাৎসরিক ওরস। 7 দিন ব্যাপী এই আয়োজনে লাখো ভক্তের সমাগমে মুখর এখন পুরো এলাকা। তবে ভক্তের ঢলের মাঝে উঠেছে মাদক সংক্রমণ অভিযোগ, এমনকি হামলার ঘটনাও ঘটেছে। প্রতি বছরের মতো চৈত্র মাসের মাঝামাঝি শুরু হওয়া এ ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা
যোগ দিয়েছে। এ উপলক্ষে মাজার এলাকায় 24 ঘন্টা দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী জেলাকে 2-1 স্টেটে হারানো আর্টিজান স্বাধীনতা দিবস সেপাক টাকরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন আয়োজিত দিনব্যাপী এই টুর্নামেন্টে 4টি জেলা দল অংশ নেয়। সেপাক টাকরো স্টেডিয়াম প্রতিযোগিতায় ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান আর্টিসানের ম্যানেজিং ডিরেক্টর ও সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলী আহমেদ রাসেল। বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।